আমাদের সাথে থাকার জন্য সুপ্রিয় দর্শক মণ্ডলী, অভিনন্দন ও শুভেচ্ছা জানাই আমি ইলিয়াস কাঞ্চন এবং সাথে নায়ক ফারুক। প্রথম সিন কি ছিল? মানে কবরী মানে কবরী আমাকে নিয়ে যায় বাড়িতে, নিয়ে যায় সব হাত ধরে হাত ধরে হাত ধরার পর না, আমি তো নাই ভাই, হাত যখন ধরছে তখন তো আমি নাই, কারণ জীবনে তো ফিলই করিনি কোনোদিন যে মেয়ে মানুষ হাত ধরবে। তখন কিন্তু ফিলিংস হয়েছে এটা, যে একটা মেয়ে মানুষ আমার হাত ধরছে, কেমন জানি আমি হয়ে গেলাম গিয়ে যে ওই মুহূর্তের জন্য। এটা যে অভিনয়, এইটাও ভুলে গেলাম। এটা আনতে আমার বেশ সময় লাগছে, 3-4 দিন। যখন ড্রামেটিক জায়গায় যেতাম তখন আমার যেটা হতো, একটা ফিলিংস হতো। এটাকে থার্ড কোনো থিঙ্কিং বলা যেতে পারে, যে ব্রেনে ইনভলভ করে দেওয়া এবং এটাকে কনসিভ করে নেওয়া। এটা তুমিও জানো ভালো করে, এইগুলো করতে হইতো। এগুলোর থেকে যখন একটু ড্রামেটিক আমরা ঢুকতাম, তখন নিজে যখন তৈরি হয়ে যেতাম, তখন আর ঠিক থাকতে পারতাম না। ওই ক্যারেক্টারের মনে হতো এটিই আমি। এটা হলো এক। আর ইমোশন যদি হইতো, অনেকে অনেক রকম কথা বলে থাকে ইমোশনালি কিভাবে শট দেন, কি করেন। একটু আগে তুমিও বলছো আমাদের যে এই জন্যেই মায়ের আসলে আনোয়ারা খুব বলে এই কথাটা, তুই মা বলে ডাকলে একদম মনে হয় হৃদয়ের ভিতরে এসে কি জানে একটা। কারণ আপনার অভাবটা ছিল 8 বছর বয়সে মাকে হারিয়ে, মাকে যে অভাবটা ছিল। আমি একটা খুব কষ্টে ছিলাম। আমার কিন্তু লোম না, খুব কষ্টে ছিলাম আমি। কেউ আমাকে ওইভাবে, আজকে হয়তো আমি বলবো না, আজকে ফারুক, আমি আমার সন্তান, একটা ছেলে একটা মেয়ে যখন তাকাই না, তাকায় থাকতে ইচ্ছা করে। আসলে আমি মাথা নত করে ফেলি, কারণ হলো আমি যে কি দেখবো ওরা কিন্তু বুঝতেছে না। এক সময় আমি তোদের মতোই ছিলাম, কিন্তু আমার কেউ ছিল না। সারেংবো অনেক সুন্দর একটা ছবি। শহীদুল্লাহ কায়সারের এই গল্পটা যখন আমার দিয়েছিল, আমি যখন পড়ছি, পড়ার পর যখন আমি শুটিং করতে গেলাম, অনেক জায়গায় আমাকে ধাক্কা লাগছে। এবং বেশ কিছু সিকোয়েন্স যেগুলো, যেমন কিছু জিনিস তো তোমাকে আজকাল কিন্তু চট করে আমেরিকা চলে যায় আমাদের টিম, আমার কিন্তু খুব ভালো লাগে। এমনি বলি না, কিন্তু আমার কিন্তু ভেতরে খুব আনন্দ পাই। আমি ইংল্যান্ডে চলে যাই, এই জায়গায় চলে যাই। সারেংবোর যে একটা পোর্শন ছিল, যে সিকোয়েন্স করার সময়, তখন নানান ধরনের কথা শুনতে হয়েছে। মামুন ভাই বাচ্চারা তো আজকে নেই, আল্লাহ তার বেহেস্তে নিক, উনি আমাকে হাত ধরে ফেলল যে ফারুক, আমার 106 বোধহয় 5 না 6 জ্বর আপনার? হ্যাঁ, কক্সবাজারে। আচ্ছা। ডাক্তার বললো যে উনি শুটিং করতে পারবেন না, উনি শুটিং করলে ওনার রিস্কে করবে। তো ডাক্তাররা নিয়ে অনেক পটাইছে যে আপনি বলেন ওকে। তারপরে আমাকে বললো, তুমি যদি শর্ট শুটিং না করো আজকে, তাহলে ধরে নাও যে আমার জীবন শেষ। আমি কীরকম? হ্যাঁ, একজন আর্টিস্ট, তাকে আমি সহজে পাবো না, উনি আমেরিকা যাবে। তখন আমি বললাম যে ঠিক আছে যান, আমি করব। তারপরে আমি গেলাম, এবং শর্ট যে আমি দেব, আমার সমস্ত শরীরে কিন্তু কাদা মাখাইতে হবে, এবং আমাকে নদী, এই সাগরের পাড়ে বালুর নিচে শুতে হবে, খালি গায়ে থাকতে হবে। একটা শার্ট ছিল বোধহয়, ওটা ছিঁড়ে টেনে নিয়ে যায় যে কাদার ভিতর। আমার কাছে জিনিসটাকে আরেকটু ধরে যদি করতো, জিনিসটা অপূর্ব একটা থিঙ্কিং, এখানে সৃষ্টিকর্তার খেলা। এই জিনিসটাকে তৈরি করা যে নো, এটা জায়েজ, এটা জায়েজ, জীবন বাঁচানো। এই যে সিকোয়েন্সটাকে তুলে আনা, এটা তো মারাত্মক একটা জিনিস। এমনি হয়তো অনেক জায়গায় শুটিং করতে গিয়ে অনেক জায়গায় আমার ভালো লাগে নাই, অনেক শর্টস ভালো লাগে নাই, অনেক কিছু ভালো লাগে নাই। যেমন গানটা এত লাঠিয়ালের এটা হয়েছে কি, এটা ইনভলভমেন্ট, টোটাল ইনভলভমেন্টের ব্যাপারটা তুমিও বোঝো। যেমন লাঠিয়াল ছবি যখন করি, আমি কোনো মেকআপই নিইনি। লাঠিয়ালের চরের যে একটা সিকোয়েন্স ছিল, যে ওই পার ভাঙছে, এই পার ভাঙছে, ওই পার আপনাদের, এবং খুব পলিটিক্যাল ছবি কিন্তু লাঠিয়ালের ফার্স্ট শটে ছিল আমি পান্তা ভাত খাইতেছি, তখন ভাবি এসে যখন ডাকতেছে তখন লুকাইতেছি, তাড়াতাড়ি খাচ্ছি। তারপরে বেরিয়েছে, তারপরে ভাবির সাথে কিছু কথোপকথন হলো, কই যাবি, যাত্রা করবি সারাদিন, এই খরচ ওই খরচ। তোর ভাই আসলে তখন একটা গান গাইতেছিলাম আমি, ছোট্ট একটা 2-3 লাইনের গানের পরে দেখা গেল যে একটা সাউন্ড হলো হুর করে দাম, আনোয়ার হোসেন একটা লাঠিকে বাঁশি বানায় দাঁড়ায় গেল, দাঁড়ায় বলতেছে। তো দাঁড়াইছে পরে আমি বললাম দেখে যে আমাকে উনি মানে টিটকারি মারতেছে, মানে লাঠিটাকে বাঁশি বানাইছে আর কি। এই লাঠি দিয়ে উনি মানুষ মারে, সেই লাঠিটা বাঁশি বানিয়েছে। তখন আমি বললাম হয় মিয়া ভাই হয়,
যে বাঁশেতে লাঠি হয় ওই বাঁশেতে বাঁশিও হয়। বাসীয় হয়। এটা ডিপেন্ডস তুমি কিভাবে ব্যবহার করবা। তু 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 তু। হয় মিয়া ভাই হয়, যে বাসেতে লাঠি হয় সে বাসেতে বাঁশি হয়। যে যেমন এই জায়গায় এই কথাটা, তারপরে যেমন বলতেছে তোমাদের যাত্রা তোলে আমার একটা পাটটার দাও না, বলে কিসের পাট, রাজা বাদশার, এটা কোনোদিন হবে না। বলে তাহলে কিসের হবে, পাইক পরকন্দাজ, বলে তাও হবে না। বলে কিসে, তোমার হবে জল্লাদের পাট। তুমি তো যাত্রা দলে আমার একটা রাজা বাদশার পাঠ দাও না, তোমার মতো আর্টিস্ট হয়ে যাই। তুমি তো হুকুম তামিল করার দলে, রাজা বাসার পাঠ তোমার দিয়ে হইব না। তাই কি হইব, পাইক বরকন দাস না, জল্লাদের। মানে এই যে জিনিসগুলোকে নিয়ে যাওয়া এবং লাঠিয়ালের যে মেন উদ্দেশ্য এবং বলা যে আর্ম ফোর্স, মিয়া ভাই কার জন্য আসছো? যে তোমাগো হাতিয়ার বানায়া গরিব চাষির ইজ্জত নেয়, যে তোমাগো হাতিয়ার বানায়া তোমাগো তাকতে জোরে রাজা সাজতে চায়, তার জন্য আসছো এই চর দখল করতে? শরম করে না? চর থেকে নেমে যাও কইতাছি। গোলাপি এখন ট্রেনে। তো আমজাদ ভাই তো এমনি গুণী লোক রে ভাই, তার গুণের কথা বলতে গেলে কি আমি বলতে পারবো? সে অনেক গুণী লোক, অনেক গুণী, অনেক প্রাণের লোক, ভালোবাসার লোক, প্রেমিক। মানে আমার কাছে, আপনার কাছে নয়নমণি বেটার না গোলাপি এখন ট্রেনে? যদি গাঁথনির কথা বলো, যদি মেকিং এর কথা বলো, তাহলে নয়নমণিটা বেটার। 300 বছরের পুরানা বট গাছ, যেই বট গাছে আল্লাহর ফেরেশতা এসে বসে, সেই বট গাছ যদি কাটা হয় তাইলে গ্রামের মধ্যে আগুন লাগবো। লাগবো কি? আরে লাগবো কি, আমি নিজেই তো আগুন। দেখ, আমি 22 গ্রামের মোড়ল, আমার কথা অমান্য করলে কি হইব? কি হইব? কি হইব? তোমরা এই 22 গ্রামের মোড়লকে বলে দাও, বেশি প্যাটের প্যাটের করলে কল্লাটা কাইটা গাছে ঝুলে রাখো। আর যদি গোলাপি এখন ট্রেনে বলো, ওয়ান্ডারফুল সাবজেক্ট, এবং আমার ধারণা এই ধরনের গল্প বাংলাদেশে হয় নাই। গোলাপি সাইকেল আমি চুরি করছিলাম, তোর বিয়ে হয়ে যাইব এটা আমি সহ্য করতে পারি নাই। কবিয়ার চাচা যে মইরা যাইব এটা আমি বুঝতে পারি নাই। গোলাপি, ভালোবাসতে গিয়া আমি চোর হইলাম। বাবার কাছে যে বলতেছে ওই বুবুর সম্পত্তি তুমি যে রাখছো ওটা ফিরিয়ে দাও, বলে এইটা আবার কি কষ্ট? কারণ এর মানে পাওয়ার, এজ এ প্রাইম মিনিস্টার, প্রাইম মিনিস্টারের সন্তান আমি। বাবা, ময়না বউ ট্রেনে ট্রেনে কত কষ্ট করতেছে, তাহলে জমিটা ফিরিয়ে দাও না কেন? ফিরিয়ে দাও। এইসব কথা আপনার মুখে আইলো কেমন বা? এইসব আপনি বুঝবেন না, এগুলো পুরো জঘন্য চিন্তা ভাবনা, আপনি এইসবের মধ্যে যাবেন না। এই যে রেগুলেশনের একটা ডাক, বুঝছি। এই জিনিসগুলো কিন্তু ওই ছবিতে ছিল সাংঘাতিক ভাবে। আচ্ছা ফারুক ভাই, অনেক সুন্দর সুন্দর গানে আপনি অভিনয় করেছেন। আচ্ছা আমরা একটু দেখি আপনার চলচ্চিত্রের গানের কিছু দৃশ্য আমরা দেখে আসি। আরে কথাই বলে গাছে বেল পাকিলে তাতে কাকের কি, ও কাকের কাকা ডাকে যদি একে একে গাছের বেল ঝরিয়া যায় তাতে দোষের কি? যখন তখন রাগ করে যে, জোরে জোরে পা ফেলে যে, যখন তখন রাগ করে যে, জোরে জোরে পা ফেলে যে, আর নয়ন চেয়ে চেয়ে করে লুকোচুরি। আমি এমন একটা মেয়ের জন্য পথে পথে ঘুরি। সব ফকিরে পার করিতে নেব আনা আনা, তোমার বেলা নেব সখী, তোমার গানের সোনা সখী গো। আমি প্রেমের ঘাটের মাঝি, তোমার কাছে পয়সা নেব না। পৃথিবীর সব কিছু হয়তো একদিন হারিয়ে যাবে, তোমার আমার মরণ হলেও ভালোবাসা বেঁচে রবে। তুমি ছায়া
আপনার ফিগার এত সুন্দর দেখলাম। বিগিনিংয়ে আমি শারীরিক এটাকে যেমন ইয়োগা বা এক্সারসাইজ এবং দৌড়ানো এগুলি করতাম। একটা সাংঘাতিক প্রয়োজন জিনিস এক্সারসাইজ, মানে বায়োলজিক্যাল জিনিসটা যদি হয়, ব্লাড সার্কুলেশনটা যদি ঠিক থাকে, অভিনয়তে অনেক হেল্প হয়। আচ্ছা ফারুক ভাই, এরকম কি কখনো করেছেন, যেমন আমি হলিউডের অনেক নায়কের কথা আমি জানি যে তারা একটা চরিত্র করার জন্য এটার জন্য তার শারীরিক বাড়ানো কমানো, এরকম কি আপনি কোনো? হয়েছে, আমারও হয়েছে। যেমন আমি বলি, আমার মনে হয় বাদশা ছবিতে আপনি আপনার নিজের ছবি যেটা বক্সিং এর, যেটা ওই সময় বোধহয় ওইটার মধ্যে হয়েছিল। তো আমার খুব খারাপ লাগতো। নারায়ণদা বলতো যে শিডিউল দেয় না কেন? আমি শিডিউলে আরও পরে পাবেন, মাঝখানে কিছু লোক আছে ওদের ছবি শুটিং করি। তো এর মধ্যে জানতো না 4 ঘন্টা 5 ঘন্টা করে এক্সারসাইজ করতাম, কারণ রিংয়ের মধ্যে আমাকে বক্সার হিসাবে যেতে হবে। তখন আমার পুরো বডিটাকে বানাইতে হয়েছিল। আপনি একটি ছবিতে মানে 3টা ক্যারেক্টার একসঙ্গে করেছিলেন, দাদা, বাবা, ছেলে। ছবিটা মনে আছে? ছবিটা আমার ঠিক মনে নেই, কিন্তু তুমি বলাতে স্বপন সাহা সম্ভবত ছবিটার পরিচালক ছিল। ছবিটার নাম হলো শক্তিশালী। রাইট রাইট। অনেক কষ্ট কিন্তু এই ধরনের 3 ক্যারেক্টার, অনেক কষ্ট। হ্যাঁ। আচ্ছা ফারুক ভাই, আমরা তো ছবিতে অভিনয় করতে গেলে ফাইট করতে হয়, ফাইট করতে গেলেই মানে দুর্ঘটনা ঘটে, সেরকম কি আপনার মানে আপনার নিজের কিংবা আপনার দ্বারা অন্যের? অবশ্যই আমার নিজেরও প্রবলেম হয়েছে। যেমন বেশ কয়েকটা ছবিতে, প্রতিজ্ঞা ছবিতে বেশ ব্যথা পেয়েছি আমি। অনেকে ভাবে যে আর্টিস্টরা আমরা বোধহয় শুধু ডামি দিয়ে কাজ করি, আমরা কিন্তু অরিজিনালি বহু শট দিই। আপনার সহকর্মীদের নিয়ে একটু কথা শুনতে চাই, যেমন এই যে বললেন এটিএম ভাই, ম্যাডাম আনোয়ারা, তারপর আনু ভাই তো নেই আমাদের মাঝ থেকে চলে গেছেন। আনু ভাইয়ের সাথে তো আমার অন্যরকম একটা সম্পর্ক হয়ে গেছিল, এটা আর কি বলুম। রওশন জামিল, আমরা আরে বাবা রওশন জামিল, তুমি চিন্তা করো আমাকে যে কি করতো, আমি এটা কেমনে বুঝাবো ভাই? এটা তুমি জিজ্ঞেস করতেছো, আমার কিন্তু বোঝানোর মতো উপায় নেই। ও যে কি যে ভদ্র মহিলা বলতো, কি করে যে বলতো, শর্ট দেওয়ার সময় তাকায় থাকতো, শর্ট দেওয়ার পরে এজ এ মা ছেলেকে যেমন মুরগি তার বাচ্চাকে করে না, পাখার ভিতরে নিয়ে নেয়, ঠিক এইরকম পাখনার ভিতরে নিতে চাইতো। তুই এটা করতে পারবি না, তুই ওখানে যেতে পারবি না, তুই এটা করতে পারবি না। বড় মজার মানুষ ছিলেন আনোয়ারা। এখনো তো আমার যেটা মনে হয় কেমন জানি এত আপন মানুষ হয়ে যায়। তোমরা কি পণ নাকি মেয়ে? আমি তো ফিল্মে সবাই মনে করি আমার রক্তের। প্রিয় দর্শক, নায়ক ফারুক আমাদের সামনে আছেন। তিনি তার চলচ্চিত্র জীবনের আরও অনেক সুন্দর সুন্দর ঘটনা, অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করবেন ছোট্ট একটা বিরতি থেকে ফিরে এসে।